অবস্থায় আছেন। কেন আমরা রাস্তায় নেমেছি? গণতন্ত্র আর ধর্ম রক্ষার জন্য। আপনারা কি 6 বছর আগে যখন রোদ্রে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন টিএমসি কে জেতাবার জন্য পরিবর্তনের স্লোগান নিয়ে, তখন কি ভেবেছিলেন ধুলাগড়ের মতো ঘটনা হবে? তখন কি ভেবেছিলেন 65 বছরের সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হবে? আমাদের ছেলে মেয়েরা হাইওয়ে অবরোধ করলে পুলিশ তাদের লাঠি দিয়ে ঠেঙাবে? আপনারা কি ভেবেছিলেন যে পশ্চিমবাংলায় চলে আসার পরতেও পূর্ব বাংলার যে লক্ষ লক্ষ পরিবার চলে এসেছিলেন পশ্চিমবাংলায়, যারা ঠিক করেছিলেন আমরা জলকে পানি বলবো না, যারা ভেবেছিলেন বাবাকে আব্বা বলবো না, মাকে আম্মা বলবো না, তাদেরকে পশ্চিমবাংলায় এসে আবার আব্বা আম্মা বলতে হবে? আপনারা কি ভেবেছিলেন এখানে রংধনু বলতে হবে রামধনুকে? ঠাকুমার কোলে বসে আমরা রামধনু দেখতাম, ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম এটা রামধনু। দিদি শেখাচ্ছেন না এটা রামধনু নয়, এটা রংধনু। আপনারা কল্পনা করেছিলেন কোনদিন যে আপনার কোর্টে গিয়ে দুর্গাপূজার বিসর্জনের জন্য জাজমেন্ট নিয়ে আসতে হবে? কল্পনা করেছিলেন কোনদিন যে দেবত্ব সম্পত্তি 65 বছর আগে কোন বিশিষ্ট ব্যক্তি দিয়েছিলেন সরস্বতী পুজো করার জন্য, মন্দির তৈরি করার জন্য, স্কুল তৈরি করার জন্য? তেহট্টের সেই দেবত্বর সম্পত্তির উপরে স্কুল হয়েছে, পড়াশোনা হচ্ছে 65 বছর ধরে, সেখানে সরস্বতী পুজো হয়ে আসছে। আজকে কয়েকজন গিয়ে বলল না আগে নবী দিবস হবে তারপরে সরস্বতী পুজো হবে। নবী দিবসের সঙ্গে সরস্বতী পুজোর কি সম্পর্ক? পশ্চিমবাংলায় শত শত বছর ধরে সরস্বতী পূজা আসছে, হাজার হাজার বছর ধরে এখানে দুর্গা পূজা হয়ে আসছে। আজ পর্যন্ত কোন মুখ্যমন্ত্রী এই কথা বলার সাহস করেননি যে বিজয়া দশমীর দিন 4টে পর্যন্তই বিসর্জন হবে, একাদশী দ্বাদশীর দিন হবে না, সেদিন মহরম হবে। আজ পর্যন্ত কোন স্কুলে বলা হয়নি যে এখানে সরস্বতী পূজা হবে না। গত বছর এরকম প্রায় 58টা স্কুলে সরস্বতী পূজা বন্ধ করা হয়েছিল, আগামী বছর আরো বেশি হবে। বন্ধুগণ, এই পশ্চিমবাংলা আমরা চাইনি, এই পরিবর্তন আমরা চাইনি। আজকে এই পরিবর্তন আমরা ভুলে করেছিলাম, সেই পরিবর্তনকে ধরে রাখার জন্য সাধারণ মানুষের উপরে অত্যাচারের রোলার চালানো হচ্ছে। এখানকার পুলিশ প্রশাসন হিন্দু সমাজকে সুরক্ষা দিতে পারছে না। বাংলাদেশ বর্ডারে 10-10 কিলোমিটার অব্দি হিন্দু সমাজ থাকতে পারছে না, শঙ্খ বাদন করতে পারছেন না, মায়েরা সিঁদুর পরতে পারছেন না, সরস্বতী লক্ষ্মী দুর্গা কালী পুজো হচ্ছে না, তাদেরকে গ্রাম ছেড়ে পালিয়ে শহরে আসতে হচ্ছে। এই পরিবর্তন আমরা চাইনি বন্ধুগণ। তাই আজকে পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমরা বলে আসছি পশ্চিম বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে, আর এই সমস্ত এক একটি ঘটনা তার উদাহরণ হচ্ছে। শিক্ষা ইসলামীকরণ করা হচ্ছে। আপনার ছেলে আপনাকে বাবা বলতে পারবে না, আব্বা বলতে হবে। আপনার ছেলে আপনাকে মা বলতে পারবে না, আম্মা বলতে হবে। হয়তো তারপরে জলও বলা যাবে না, পানি বলতে হবে। রামধনু রংধনু হয়ে যাবে। বন্ধুগণ, এই দিন দেখার জন্য কি পরিবর্তন করেছিলাম আমরা? আমি কদিন আগে বাংলাদেশে গেছিলাম, সেখানকার প্রধানমন্ত্রী আছেন, বাংলাদেশ ইসলামিক কান্ট্রি। সেখানকার প্রধানমন্ত্রীকে কোথাও আমি রাস্তায় ছবিতে দেখলাম না হিজাব পরে আছেন, কোন কাগজেও আমরা দেখিনি হিজাব পরতে। সাধারণ বাঙালি মহিলার মতো শাড়ি পরে আছেন। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর ছবি আপনারা দেখেছেন কি অবস্থায়? হিন্দু ব্রাহ্মণ বাঙালির মেয়ে, বিবাহিতাও নন, তিনি মাথায় হিজাব দিয়ে নামাজ পড়ছেন। এটা কি ইসলামিক কান্ট্রি হয়ে গেছে? এটা কি ভারতবর্ষের বাইরে চলে গেছে? আমি এটাই জিজ্ঞেস করতে চাই আজকে। পশ্চিমবঙ্গ, যাতে পশ্চিমবঙ্গ নামটা ভুলে যায়, তাই পরিবর্তন করা হয়েছে, বাঙ্গাল, বাংলা, বেঙ্গল করা হয়েছে। ভারতবর্ষের কোন রাজ্যের 3টে নাম নাই। মধ্যপ্রদেশকে সেন্ট্রাল প্রভিন্স বলা হয় না, উত্তরপ্রদেশকে নর্দার্ন প্রভিন্স বলা হয় না, কিন্তু পশ্চিমবাংলা নাম পরিবর্তন করছেন আমাদের মুখ্যমন্ত্রী, তাও 3টে নাম হবে, ইংরেজি, বাংলা, হিন্দিতে। আমি বিধানসভায় জিজ্ঞেস করেছিলাম, দিদি আমাদের দেশের জাতীয় সঙ্গীতে বঙ্গ শব্দ আছে, উৎকল বঙ্গ আছে, কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলা শব্দ আছে, সোনার বাংলা। আপনি পশ্চিমবঙ্গকে ভারতে রাখতে চান নাকি বাংলাদেশে নিয়ে যেতে চান? এই প্রশ্নের কোনো উত্তর তারা দিতে পারেননি। একটাই উদ্দেশ্য, পশ্চিমবঙ্গের নাম, পশ্চিমবঙ্গের স্বাধীনতা সংগ্রাম, সংস্কৃতি, সভ্যতা, ভাষা ভুলিয়ে দিয়ে এটাকে বাংলাদেশ, পশ্চিম বাংলাদেশ তৈরি করার চক্রান্ত চলছে। তাই শ্যামাপ্রসাদের বলিদান, শ্যামাপ্রসাদের আত্মদান, শত শত আমাদের বিপ্লবীদের প্রাণ দান, বলিদান
সেটাকে ভুলিয়ে দিয়ে বাংলা তৈরি করার চেষ্টা চলছে, তারপরে বাংলাদেশ তৈরি করার চক্রান্ত চলবে। বন্ধুগণ, আমাদের মুখ্যমন্ত্রী যিনি সততার প্রতীক ছিলেন, আজকে কেবল সারদার রোজভ্যালির প্রতীক হয়ে গেছেন। আপনারা দেখছেন গত 2.5 মাস 3 মাস ধরে কারোর টাকা বাঁচাবার জন্য দিল্লি আর কলকাতা করছেন, লখনৌ আর পাটনা করছেন। তারপরে কারো নেতা বাঁচাবার জন্য কলকাতা থেকে ভুবনেশ্বর চলছে। এরপরে কি করবেন? স্লোগান দিয়েছেন মোদি হটাও দেশ বাঁচাও। 32টা এমপি আছে, আমাদের 350 আছে। কোন হিসাবে মোদি হাঁটার কল্পনা করছেন? আপনি স্বপ্ন দেখছেন? উনি দেখলেন মোদিকে তো হাঁটানো গেল না, নতুন স্লোগান এসছে ট্রাম্প হাটাও আমেরিকা বাঁচাও। উনার বন্ধুরা, ভাইরা, বোনেরা রাস্তায় নেমেছেন ট্রাম্প হাটাও। আরে বাবা, কোথায় ট্রাম্প আর কোথায় মমতা ব্যানার্জি? কোথায় আমেরিকা আর পশ্চিমবাংলার নবান্ন? স্বপ্ন দেখতে দাদা পয়সা লাগে না। স্বপ্ন দেখুন, মোদি হটে গেছেন, ট্রাম্প হটে গেছেন, পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে গেছে। এই স্বপ্ন দেখাবার চেষ্টা চলছে। কিন্তু আমি বলে রাখছি, যতদিন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় আছে, কেউ যদি স্বপ্ন দেখে দিনের বেলায় বাংলাদেশ বানাবার, আমরা তার দিবা স্বপ্ন ভেঙে দেবো। একমাত্র ভারতীয় জনতা পার্টি ভাঙতে পারে। তার সুখের সংসার ভেঙে দেবো, সুখের সংসারের কাঁথায় আগুন দিয়ে দেবো। আমি বলে রাখছি, পশ্চিমবাংলার লোক ভুল করবে না। এই পশ্চিমবঙ্গ রামমোহনের বাংলা থাকবে, বিবেকানন্দ, বিদ্যাসাগর, রামকৃষ্ণ, অরবিন্দ, শ্যামাপ্রসাদের বাংলা থাকবে। এই বাংলা দিদির 2 কানে 2 রুল 2 দুল, মনিরুল আর আরাবুল, এই 2 বাংলা বানাতে দেবো না। মনিরুলের আর আরাবুলের বাংলা বানাতে দেবো না। এটা ভারতীয় জনতা পার্টির শপথ। বন্ধুগণ, যে যেখানে যে শুনে রাখুক, ভারতীয় জনতা পার্টি থাকতে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হবে না। শ্যামাপ্রসাদ আত্মবলিদান দিয়েছেন, প্রাণ দিয়েছেন এই দেশকে, বাংলাকে বাঁচাবার জন্য। জিন্নার মুখের গ্রাস কেড়ে নিয়ে এসছেন। তিনি জিন্নাকে বলেছিলেন, তুমি ভারতকে ভাগ করেছ, আমি পাকিস্তান ভাগ করে দেখাবো। তিনি পাকিস্তানকে ভাগ করে পশ্চিমবঙ্গ তৈরি করেছেন। সেই শ্যামাপ্রসাদের বলিদানকে আমরা বিফল হতে দেবো না। দরকার হলে হাজার হাজার শ্যামাপ্রসাদ বলিদান দেবে। কি দেবে তো? পশ্চিমবাংলার 1 ইঞ্চি মাটি যদি কেউ নিয়ে যেতে যায় বাংলাদেশে, তাকে ওখানেই কবর দেওয়া হবে। বন্ধুগণ, একটি নতুন নাটক দেখলাম। এতদিন রাস্তায় টাকা বাঁচানো আর নেতা বাঁচানো দেখছিলাম। আমি গ্রামের মানুষ, ছোটবেলায় গ্রামে একটা মজার ঘটনা হতো। যার বাড়ির সঙ্গে ঝগড়া হতো, গালাগালি দেওয়া হতো সারাদিন ধরে। যে গালাগালি দিতে পারে না, সে ভাড়া করে লোক রাখতো। বাইরের থেকে লোক এসে বাড়িতে খাওয়া দাওয়া করতো, দাওয়ায় বসে পাশের বাড়িকে দমে গালাগালি দিত, 14 পুরুষ দাঁড় করতো। আমাদের দিদিও সেই নাটকটা করেছেন। তিনি আমাদের বিজেপিকে গালাগালি দিলেন, মোদীকে গালাগালি দিলেন, ক্লান্ত হয়ে গেলেন 2 মাসে, আর পাচ্ছেন না। উনি ভাড়া দিয়ে একটা লোক রেখেছেন, লাল লাল দাড়ি। তিনি পয়সা নিয়ে গালাগালি দিচ্ছেন দিলীপ ঘোষকে, নরেন্দ্র মোদীকে। এই ভাড়াতে গালাগালি দেওয়ার লোককে আমরা কিন্তু ক্ষমা করব না। আমরা শুধু গালাগালি দিয়ে ক্ষান্ত থাকি না, আমাদের হাত পাও আছে, ভালোই চলে। আমি সাবধান করে দিচ্ছি, নিজের ব্যবসা নিয়ে থাকুন, আমাদের পেছনে কাটি দেবেন না। আমরা লোক খুব ভালো। হিন্দিতে বলেছে, हम किसी को छेड़ते नहीं है, कोई छेड़ता तो उसको छोड़ते नहीं है। তো বন্ধুগণ, আমরা কারো সাথে পাঁচে নাই, কিন্তু আমাদের পেছনে লাগালে 12টা বাজিয়ে দেবো বলে রাখছি। ভারতীয় জনতা পার্টি নিজের দমে রাজনীতি করছে, নিজের আদর্শের জন্য রাজনীতি করছে, নিজের নেতৃত্বের জন্য রাজনীতি করছে। কারো কাছে হাত পাতে না, মাথা নোয়ায় না, সারদার টাকায় পার্টি চালাই না। এই বন্ধুরা এসেছেন হাজার হাজার সংখ্যায়, নিজের পকেটের পয়সা খরচ এসেছেন। লোক দিয়ে পয়সা আনি না। আমরা বলেছি নিজের ক্ষমতায় আসুন, ট্রেনে চড়ে আসুন, নিজের পকেটের পয়সা করে মুড়ি খেয়ে আসুন। ভারতীয় জনতা পার্টি এইভাবে দাঁড়িয়েছে। আজকে 15টা রাজ্যে আমরা রাজত্ব করছি, কারো দয়ায় নয়। যে এসেছে তার সঙ্গে হাতে হাত রেখেছি, কাঁধে কাঁধ মিলিয়েছি। যে যেতে চেয়েছে দরজা খুলে দিয়েছি, চলে যান। একদিন দিদি আমাদের সঙ্গে ছিলেন, সুখের সংসার ছিল, আমাদের সঙ্গে সুখে ছিলেন। যেদিন পোষালো না, চলে গেছেন। আমরা তাকে দোষ দিইনি। আপনার সুবিধা হচ্ছে না, চলে যান। কংগ্রেসের সুবিধা হচ্ছে, কংগ্রেসের সঙ্গে ঘর করুন। আরো কারোর সঙ্গে সুবিধা হচ্ছে, তার সঙ্গে ঘর করুন। আমাদের অধিকারটা আমরা বুঝে নেব। আমাদের পার্টি আদর্শের জন্য দাঁড়িয়ে আছে। আমরা আদর্শের দুধ খেয়ে রাজনীতি করি।
ক্ষমতার মদ খেয়ে রাজনীতি করি না বন্ধুগণ। তাই ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি নির্বাচনে ভোট বাড়াচ্ছে, প্রত্যেকটি নির্বাচনে সিট বাড়াচ্ছে, সরকার বাড়াচ্ছে একটার পর একটা। 0 থেকে শুরু করেছিলাম 4 জন লোককে নিয়ে, 11 জন যুবক দিয়ে যে পার্টি তৈরি হয়েছে, আজকে 11 কোটি মেম্বারশিপ হচ্ছে, দুনিয়ার সবচেয়ে বড় পার্টি হয়েছে। কারো দয়ায় নয়, আপনার মতো আমার মতো সাধারণ কর্মীরা পরিশ্রম করে এই পার্টিকে দাঁড় করিয়েছেন। আগামী দিনে বাকি যে কটি রাজ্য আছে সব রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার হবে এবং সম্মানের সঙ্গে ভারত মাতাকে বিশ্বজননী জগৎগুরু তৈরি করব, সে যোগ্যতা আমাদের আছে বন্ধুগণ। এখানে সিবিআই ইনকোয়ারি চলছে, সিবিআই ইনকোয়ারির জন্য আমাদেরকে দোষ দেওয়া হচ্ছে। বিজেপি কোথায় করালো? তখন ইউপিএ সরকার ছিল। আর এখানে কংগ্রেস সিপিএম এর নেতারা কেস করেছেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সিবিআই ইনকোয়ারি। সিবিআই ইনকোয়ারি করে যার নাম পাচ্ছে, তথ্য পাচ্ছে, তাকে অ্যারেস্ট করছে আর জেলে ঢোকাচ্ছে। এখানকার দিদির উপরে বিশ্বাস নেই, তাই কটকে নিয়ে গেছে। সেখানে 2 নেতা গেছেন। আপনারা কল্পনা করতে পারেন, যে পার্টির নেত্রী হচ্ছেন সততার প্রতীক, সেই পার্টির লোকসভার নেতা দুর্নীতির দায় আজকে জেল খাটছেন। বন্ধুগণ, বাঙালির একটা সুনাম ছিল, আমরা প্লেন লিভিং হাই থিঙ্কিং বিশ্বাস করতাম, সরল জীবনযাপন, মুড়ি খেতাম, পান্তা খেতাম, কারো কাছে মাথা নত করতাম না, কারো কাছে হাত পাততাম না। বাঙালি দুর্নীতিগ্রস্তকে বলার সাহস পায়নি, কিন্তু এই পার্টিটা যেদিন থেকে ক্ষমতায় এসেছে বাঙালির নাক কান কেটে দিয়েছে, বাঙালির মুখে কালি লাগিয়ে দিয়েছে। এর প্রত্যেকটি নেতা ইঞ্চি থেকে ফুট সাইজ সবাই আজকে দুর্নীতিতে ডুবে গেছে। তাই তাদের বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, বাঙালির নাক কান কেটে দিয়েছেন। অপমানে আমাদের মাথা ঝুঁকে গেছে। সারা দেশের লোক ভাবছে পশ্চিম বাংলার মানুষরা সবাই দুর্নীতিগ্রস্ত। বন্ধুগণ, মমতা ব্যানার্জিকে আমরা দেখেছি কালো টাকা বাঁচাবার রাস্তায় ঘুরছে, কিন্তু যে 17 লক্ষ পরিবার চিট ফান্ডে টাকা রেখেছিল, হাজার হাজার কোটি টাকা গায়েব হয়ে গেছে, তার জন্য কেন মমতা ব্যানার্জি রাস্তায় নামেননি? কেন অনশন করেননি? কেন মিছিল করেননি? তিনি কি করেছেন আপনারা দেখেছেন? করেননি। কেন করেননি? কারণ তার ভাইরা খেয়েছে টাকাটা। তার বিরুদ্ধে নামবেন। তিনি বলছেন আমি টাকা ফেরত দেবো। কার টাকা ফেরত দিয়েছেন? আপনার টাকা, আমার টাকা, ট্যাক্সের টাকা তিনি ক্ষতিগ্রস্তদের ফেরত দিয়েছেন। এই অধিকার কে দিয়েছে? আপনার ভাইরা টাকা চুরি করবে, আপনি আমাদের পকেট মেরে লোককে পয়সা দেবেন? এই অধিকার কে দিল? আজকে মমতা ব্যানার্জিকে উত্তর দিতে হবে বন্ধুগণ। তাই এখান থেকে 2 জন নেতাকে যখন নিয়ে গেছে উড়িষ্যায়, উড়িষ্যার আমাদের বন্ধুরা ফোন করছেন কি দিলীপ বাবু এইটা কেমিতি হেলা? আমাদের কোন হেলা না? 2 জনକୁ পঠাই দেলে, জগন্নাথକୁ পঠাই দেলে, বলরামକୁ পঠাই দেলে, সুভদ্রা কেবে আসিব? বলছে পুরো জেল খালি করে রেখে দিয়েছি, পাঠান। ক্যাবিনেটের মিটিং এখানেই হবে, খালি জগন্নাথ বলরামকে দেওয়া হবে না, সুভদ্রাকেও চাই। উড়িষ্যার লোক সুন্দর ব্যবস্থা করেছেন কটকের জেলেতে। খালি ভোট শেষ হলে সিবিআই এখান থেকে রিজার্ভেশন করবে কলকাতা টু কটক, কলকাতা টু কটক পদযাত্রা হবে। সমস্ত মন্ত্রিসভা আর টিএমসির পুরো কমিটির জেলে বসে মিটিং করবে বন্ধুগণ। আর 3 জনাতে মিটিং হবে না। তাই বন্ধুগণ, আমরা কোনো কিছুর মধ্যে নাই। আমরা টাকা মারিও না, টাকা নিও না, টাকা দিও নাই। কিন্তু আমাদের অফিস অ্যাটাক করা হচ্ছে। বিজেপির অফিস ভেঙে দাও, বিজেপির নেতার নামে কেস দাও, বিজেপির নেতাকে মারো, মিথ্যা কেস দিয়ে জেলে ঢুকিয়ে দাও, একজনের পর একজন কেস দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আমি কেন জেলায় জেলায় গিয়ে মিটিং করে এই সত্য কথাগুলো বলছি। দিলীপ ঘোষকে ফাঁসাও। এক মাফিয়া করে নেতা বানিয়েছিল খড়গপুরে, তাকেই তারা মেরে দিয়েছে। তাকে এখন চাপা দেওয়ার চেষ্টা, তো ওটাও গেল, তার সঙ্গে দিলীপ ঘোষকে দাও। দিলীপ ঘোষকে অ্যারেস্ট করার জন্য চক্রান্ত হয়েছিল, জেলে ঢোকাবার। আমি ভাবলাম বাস 2-3 মাস তো রেস্ট হয়ে যাবে, কমপক্ষে জেলে গিয়ে আরাম করা যাবে। আমি ভাবলাম বোধহয় এখানে চক্ষু লজ্জায় আমাকে অ্যারেস্ট করতে পারছে না। আমি বললাম দিদি আমি খড়গপুরেই যাচ্ছি। দিদির এক সম্পর্কে মেয়ে ওখানে আছে, এসপি, যিনি ওখানকার টিএমসির প্রেসিডেন্ট জেলার, তিনি আমার নামটা লিখে রেখেছেন। আমি গেলাম, আমি কোথায় অ্যারেস্ট করে কি জানি, গাড়িতে করতে পারিনি, বাইক নিয়ে বেরোলাম, পুরো খড়গপুর ঘুরলাম। কেউ আমাকে জিজ্ঞাসা করলো না, অ্যারেস্টও করলো না, ভয় পেয়ে গেল। আমি বলেছিলাম দিদি কংগ্রেসের এক নেতাকে মার্ডার কেস দিয়ে আপনি আঁচলের তলায় ঢুকিয়ে দিয়েছেন, দিলীপ ঘোষকে অ্যারেস্ট করতে হবে না, খালি ছুঁয়ে দেখুন একবার, পুরো পশ্চিমবাংলা এদিক থেকে ওদিক হয়ে যাবে। আপনি 2 মাস ধরে দিল্লি, কলকাতা, পাটনা করেছেন, রাস্তায় 4টে লোককে নামাতে পারেননি, লোক আপনাকে দেখে মুচকি হেসেছে।
দিলীপ ঘোষকে অ্যারেস্ট করে দেখুন, 2 মাসে যা পারেননি আমার বিজেপির কর্মীরা সেটা 2 দিনে করে দেখিয়ে দেবেন। দিদির পুলিশ প্রশাসন একটু সমঝে গেছে যে সুবিধা হচ্ছে না, ভুল জায়গায় হাত দেওয়া হয়ে গেছে। তাই বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি 2 জন থাকুক, 2 লক্ষ থাকুক, তারা কিন্তু পাক্কা থাকবে। পয়সা দিয়ে কেনা যাবে না, জেলের ভয় দেখে করানো যাবে না, পুলিশ দিয়ে ভয় দেখানো যাবে না। আমরা বিজেপি ঝান্ডা তুলেছি, সেই ঝান্ডা উঁচু করে রাখবো। আর যতক্ষণ না পশ্চিম বাংলার রাজত্বে বিজেপির মুখ্যমন্ত্রী বসছে, এই লড়াই চলবে বন্ধুগণ। কেস কাচারি মার কাট বিজেপির কোন কর্মীকে কেউ ঠেকাতে পারবে না। আমাদের সরকার নেই, আমাদের পুলিশ নাই। যারা সরকার চালিয়েছে সেই পার্টির পঞ্চায়েত থেকে, জেলা পরিষদ থেকে, মিউনিসিপ্যালিটি, এমএলএ পর্যন্ত গরু ছাগলের মতো বিক্রি হয়ে যাচ্ছে, টিএমসির খোঁয়াড়ে চলে যাচ্ছে। বিজেপির কেউ গেছে, যাবে না। ভয় দেখিয়েছে, পারেনি। লোক দেখাচ্ছে, পারেনি। আমাদের পঞ্চায়েত আছে। তাই বন্ধুগণ, भारतीय जनता पार्टी बिकाऊ नहीं है, टिकाऊ है। बिकाऊ नहीं है, टिकाऊ है। যে বিজেপি ঝান্ডা ধরেছে, যতক্ষণ শরীরে প্রাণ থাকবে সে বিজেপি থাকবে। এই বিজেপিকে কেনা বেচা করা যাবে না, ভয় দেখানো যাবে বন্ধুগণ। তাই ভারতীয় জনতা পার্টির প্রতি সারা পশ্চিমবাংলার লোক আজকে আগ্রহের সঙ্গে তাকিয়ে আছে। গ্রামে গ্রামে যেখানে সভা হচ্ছে, 600 হাজার হাজার লোক জয়েন করছে। যেখানে উৎপীড়ন নিপীড়ন হচ্ছে সাধারণ মানুষের উপরে, সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মী নেতা পৌঁছে যাচ্ছেন। বাংলার লোক বুঝতে পেরেছে বাংলার মানুষকে আর বাংলাকে যদি কেউ বাঁচাতে পারে, একমাত্র ভারতীয় জনতা পার্টি বাঁচাতে পারে। এই বিশ্বাস আজকে আমরা অর্জন করতে পেরেছি আমাদের সততার দ্বারা, পরিশ্রমের দ্বারা। আমি আপনাদের কাছে নিবেদন করব, আসুন এই যে পরিবর্তন যেটা সত্যিকারের দরকার আছে, সেই পরিবর্তন আগামী নির্বাচনগুলোতে হবে। পঞ্চায়েত, পার্লামেন্ট, বিধানসভা আমাদের হাত দিয়ে পরিবর্তন হবে। এবং এই শতচ্ছিন্ন বস্ত্রে আবৃত বাংলা মা, লুণ্ঠিতা ভুলুণ্ঠিত বাংলা মাকে যদি কেউ তুলে ধরতে পারে, ভারতীয় জনতা পার্টি। এই ছিন্ন বস্ত্রা, এই লুণ্ঠিতা, এই বাংলা ভিখারিণী মা ভারতীয় জনতা পার্টির হাত ধরে উঠে দাঁড়াতে চাইছেন। আমি আশা করব আপনাদের লড়াই, আপনাদের সংগ্রাম, তপস্যার দ্বারা সেই জায়গায় আমরা পৌঁছবো। বাংলার মানুষ যেখানে চাইছেন, তবেই শ্যামাপ্রসাদের স্বপ্ন সফল হবে। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভারত মাতা কি জয়।